ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষ, কর্মদিবস শুরু হলেও নেই যাত্রী চাপ। ভিড় না থাকায় স্বস্তি, ঈদ যাত্রায় ভোগান্তির জন্য ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনাকে দায়ী করলেন মন্ত্রী। যানজটমুক্ত রাজধানীর স্বপ্ন বাস্তবে রূপ দেবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ডিসেম্বরে বিমানবন্দর থেকে তেজগাঁও অংশ চালুর লক্ষ্যে চলছে কর্মযজ্ঞ। নিত্যদিনের ব্যস্ততা ভুলে উৎসব উদযাপনে মাতোয়ারা সব বয়সী মানুষ। কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল, শিশু কিশোরদের সঙ্গে নিয়ে চিড়িয়াখানায় হাজারো দর্শনার্থী। এবং নজিরবিহীন রাজনৈতিক সংকটে শ্রীলঙ্কা, গণ আন্দোলনের মুখে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা, 20 জুলাই পার্লামেন্টে ভোটাভুটি। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ, তবে কর্মদিবস শুরু হলেও নেই যাত্রী চাপ। ভিড় না থাকায় স্বস্তি জানান যাত্রীরা। এদিকে এখনও বাড়ির পানে ছুটছেন অনেকে। 4 দিনের টানা ছুটি শেষে আবারও খুলছে অফিস আদালত, তাই নারীর টানে বাড়ি ফেরা মানুষ এবার ফিরছেন ব্যস্ত জীবনে। সকালে রাজধানীর কমলাপুরে আসা ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ না থাকলেও ভিড় ছিল। যারা অতিরিক্ত ছুটি পাননি, মঙ্গলবার প্রথম কর্মদিবস ধরতে তারা ছুটে এসেছেন ঢাকায়। তবে চাপ কম থাকায় ঝক্কি ঝামেলা কিংবা অভিযোগ ছিল না যাত্রীদের। এদিকে ফিরতি যাত্রার প্রথম দিনে দেশের দক্ষিণ অঞ্চল থেকে আসা লঞ্চেও ভিড় কম থাকায় স্বস্তিতে রাজধানীতে আসেন কর্মজীবীরা। কোনো ঝুট ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে আসছে। আজকে থেকে অফিস তো এই জন্য চলে আসছি। ঈদের ছুটিতে গেলাম, ভালোই লাগলো, পরিবারের সাথে ঈদ কাটাইলাম। ঈদের আনন্দটা কর্মব্যস্ততাকে ভুলিয়ে দিবে। লঞ্চে পরিবেশ এখন ভালো, তারপর যাত্রী কম, আসার সময় অনেক কেবিন ফাঁকা ছিল। ফিরতি যাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। ফেরত যাত্রীরা কিন্তু পদ্মা সেতু অতিক্রম করে রাজধানীতে ছুটছে, তবে সেই চাপটি কিন্তু অতি বেশি নয় এবং তার চেয়ে বেশি চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে রাজধানী ছাড়া লোকজন তারা কিন্তু পদ্মা সেতু দেখতে এসছে এবং পদ্মা সেতু অতিক্রম করে কিন্তু বিভিন্ন স্থানে তারা বেড়াতে যাচ্ছেন। এবং সেতু কর্তৃপক্ষের যারা টোলের দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে ঈদের পরে গতকালও কিন্তু জাজিরা প্রান্ত থেকে এই মাওয়া প্রান্তে চাপ অনেক বেশি ছিল এবং এছাড়া যেটি লক্ষ্য করা যাচ্ছে যে আজকেরও একই পরিস্থিতি, যে মাওয়া প্রান্ত দিয়ে কিন্তু অতিক্রম করছে বিভিন্ন ধরনের যানবাহন, তার মধ্যে ছোট যানবাহনই বেশি এবং খোলা আকাশের নিচে কিন্তু ট্রাকে করে অনেকে দল বেঁধে পদ্মা সেতু দেখতে যাচ্ছে এবং আষাঢ়ের যে দুপুরে প্রচণ্ড রোদ, এই তাপ উপেক্ষা করে কিন্তু লোকজন উচ্ছ্বসিত, তারা পদ্মা এবং পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করছে। এছাড়া কিন্তু যে লম্বা লাইন, সেই লাইন মাঝে মাঝে কমে যাচ্ছে, আবার মাঝে মাঝে বেড়ে যাচ্ছে। কিছু সময়ের আগে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই পদ্মা সেতু অতিক্রম করেছেন এবং বিভিন্ন পর্যায়ের লোকজন কিন্তু পদ্মা সেতু অতিক্রম করে দ্রুত কিন্তু গন্তব্যে যেতে পারছেন এবং এখানে যারা ঢাকামুখী লোকজন তারা পদ্মা সেতু অতিক্রম করে কিন্তু বলছিলেন যে তাদের কত দ্রুত সময়ের মধ্যে তারা গন্তব্যে যেতে পারছেন এবং এই কারণে এই অঞ্চলে আর্থসামাজিক অবস্থায় কিন্তু নানা রকম পরিবর্তন আসতে শুরু করেছে এবং এখানে যে পদ্মা সেতুর একেবারে দক্ষিণাঞ্চলের প্রবেশ মুখ হিসাবে কিন্তু এখন পরিচিত হয়ে গেছে এই মাওয়া অংশের টোল প্লাজা এবং এই এলাকায় কিন্তু নানা রকম বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। তবে পদ্মা সেতু দেখতে আসা লোকজন বারবার বলছিলেন যে তাদের এই সেতু দেখবার জন্য কিন্তু সুব্যবস্থা নেই, সে কারণে পর্যটন বাস চালু করার দাবি তারা জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে অনেক বাসেই কিন্তু তারা আসছেন, যেগুলোতে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং যাদের প্রাইভেট কার নেই তারা কিন্তু এই বাসে করে বা ট্রাকে করে বা বিভিন্ন যানবাহন করে পদ্মা সেতু দেখতে এসছেন এবং তাদের নানা রকম অভিযোগ থাকলেও কিন্তু তাদের এই
পদ্মা সেতু দেখতে পেরে উচ্ছ্বসিত তারা। এবং এখানকার যে ঈদে ঘরমুখ মানুষ যেভাবে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছেছেন, ঠিক একইভাবে কিন্তু কর্মস্থলে ফেরা মানুষজন গন্তব্যে পৌঁছাতে পারছেন। এবং টোল প্লাজা কর্তৃপক্ষ বলছেন যে এই একেবারে শুরুর পর থেকে ঈদের আগের রেকর্ডও কিন্তু ছাড়িয়ে গেছে গতকালের রেকর্ড, এবং 32,420টি যানবাহন কিন্তু পদ্মা সেতু পাড়ি দিতে পেরেছে। এবং এই এলাকার যে জীববৈচিত্র্য, এই এলাকার যে সৌন্দর্য, এগুলো দেখতেই কিন্তু লোকজনের ভিড় এখন বেশি। এই ঈদের আমেজ এখনো কাটেনি বলে এইটি কিন্তু সংশ্লিষ্টরা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে পদ্মা সেতু থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। এবছর ঈদযাত্রায় মহাসড়কে যানজটের জন্য হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন সহ সব পক্ষেরই দায় রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, মহাসড়কে শৃঙ্খলা রক্ষার জন্যই মোটর সাইকেল নিয়ন্ত্রণ করা হয়েছে। চলতি বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী মেট্রো রেলের উদ্বোধন করবেন বলেও জানান ওবায়দুল কাদের। ব্যবস্থাপনা মানে এখানে এই যে এটা সার্বিক সকলেরই এখানে দায়িত্ব। এই দায়িত্বটা শুধু মন্ত্রণালয়ের না। আমাদের এখন রাস্তায় যেভাবে চাপ বেড়েছে, হাইওয়ে পুলিশরা মোকাবিলা করার মতো তাদের সে জনবল, চেষ্টার কোনো ত্রুটি হয়নি। তবে এখানে সমস্যা না হলে দুর্ঘটনা হবে কেন? আর যেটুকু যানজট হয়েছে এটাও বা হবে কেন? এখন এটা কোথাও রাস্তা তো কোথাও প্রবলেম, এমনকি গাজীপুরে প্রবলেমটা অবশ্যই হয়েছে ম্যানেজমেন্টে। নিত্যদিনের ব্যস্ততা ভুলে উৎসব উদযাপনে মেতেছেন সব বয়সী মানুষ। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন, সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আছেন রিপোর্টার হাসিবুল হাসান। প্রথমে সরাসরি যাচ্ছি কক্সবাজারের রুবেলের কাছে। ঈদের টানা ছুটির তৃতীয় দিনে স্বরূপে ফিরেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এই সৈকতে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি হাজার হাজার পর্যটক প্রবেশ করেছে সাগর তীরে। এখন অবধি বলা যায় যে পর্যটন ব্যবসায়ী এবং যারা এখানে সংশ্লিষ্টরা রয়েছেন তারা যেটি বলছে, লাখো পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। গত 2 দিন তেমন কোনো আশানুরূপ পর্যটক আসেনি, তাই অনেকটাই হতাশ ছিল এখানকার ব্যবসায়ী থেকে শুরু করে যারা হকার রয়েছেন তারা। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের তীর জুড়ে শুধু মানুষ আর মানুষ, পুরো সাগর তীর এখন কানায় কানায় পূর্ণ। সব মানুষ যে ঈদের আনন্দ, সেই ঈদের আনন্দ তারা এখানে হই হুল্লোড় আর নানা রকমের এখানে নানা কার্যক্রমে তারা ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সাগরের যে বিশাল বিশাল ঢেউ, সে ঢেউতে অনেকে গা ভাসাচ্ছে, আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি জেট স্কি নিয়ে অনেকে ঘুরে বেড়াচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্যটকের যে বাদভাঙা আনন্দ সেটি তারা উপভোগ করছেন। ঈদের যে টানা ছুটি, সে ছুটিকে তারা নিজের মতো করে উপভোগ করছেন। আমরা আগত পর্যটকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, অনেক দিন ধরে তারা অনেকে বের হতে পারেনি, এখন ঈদের যে টানা ছুটি পেয়েছে এই ছুটিতে তারা এখানে এসে তাদের প্রিয়জনকে নিয়ে তারা বেশ আনন্দের মধ্যে দিন কাটাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যেটা বলতে পারি, গত 2 দিনে ঈদের যে মানুষ যে কক্সবাজারে ভ্রমণের আসার কথা, সেই ধরনের পর্যটক কিন্তু সে তেমন আসেনি। তবে আজকে যেহেতু পর্যটক এসেছে, সেহেতু এখানকার যারা ওয়াটার বাইক চালক, ফটোগ্রাফার, ঘোড়াওয়ালা, অন্যান্য যে বিচ বাইকওয়ালা যারা রয়েছেন তারা সবাই দারুণ খুশি। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি হচ্ছে, এখন পর্যটকদের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত লাখো পর্যটক, কিন্তু তাদেরকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে বলছে লাইফগার্ড কর্মীরা এবং যারা ট্যুরিস্ট পুলিশ রয়েছে। তবে পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় ইতিমধ্যে লাল ফ্ল্যাগ টাঙানো হয়েছে এবং সব জায়গায় টহল জোরদার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন লাইফগার্ড এবং ট্যুরিস্ট পুলিশ। তবে পর্যটনের এই পর্যন্ত আমার কাছে সব শেষ। আমরা এখন চলে যাচ্ছি ঢাকায় মিরপুর চিড়িয়াখানায় সহকর্মী হাসিবের কাছে। ঘড়ির কাঁটায় এখন কিন্তু 12টা 15 মিনিট বাজে, সূর্য ঠিক মাথার উপরেই। তবে তীব্র গরমকে উপেক্ষা করে কিন্তু মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। মূলত সকাল 9টা থেকে কিন্তু টিকিট কেন্দ্রতে টিকিট বিক্রি শুরু হলো। এর আগে থেকে কিন্তু দর্শনার্থীরা এসে ভিড় করতে থাকেন। মূলত চিড়িয়াখানার যে সকল পশুর খাঁচাগুলো রয়েছে, প্রত্যেকটি খাঁচার সামনে আসলে উৎসুক দর্শনার্থীদের ভিড়। মূলত শিশুদেরকে যে ঘরবন্দি যে জীবন ছিল বিগত করোনাকালীন সময়, তো সেই জীবন থেকে আসলে যে ঈদের ছুটিকে তাদেরকে একটু বৈচিত্র্যময় দিতে এবং প্রাণী এবং যে পশু পাখি
রয়েছে সেগুলোর সাথে আসলে পরিচয় করিয়ে দিতে তাদেরকে মূলত অভিভাবকরা চিড়িয়াখানায় নিয়ে এসেছেন। তো আসলে এখন কিন্তু যে এই চিড়িয়াখানার যে সকল প্রাণীগুলো রয়েছে, তো এর পাশাপাশি কিন্তু হাতির ফুটবল খেলা, বাঘ ভাল্লুকের পাশাপাশি সিংহ কিন্তু যে সকল খাঁচা রয়েছে সেইখানে কিন্তু আসলে মূলত দর্শনার্থীদের মূল আগ্রহের জায়গা। তো শিশু কিশোরদের পাশাপাশি আসলে অভিভাবকরাও উচ্ছ্বসিত এই কারণেই যে আসলে দীর্ঘ সময় তারা হচ্ছে যে ভার্চুয়াল সময় অর্থাৎ ইউটিউব, ফেসবুক জাতীয় চিড়িয়াখানা ও কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। দীর্ঘদিনের যানজটে নাকাল নগরবাসীর জন্য স্বস্তির আশ্বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আগস্টে শুরু হবে এর তেজগাঁও অংশ থেকে ঢালাইয়ের কাজ, জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিমানবন্দর থেকে তেজগাঁও অংশ ডিসেম্বরে কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে শিগগিরই বাড়ানো হবে জনবল। আগামী মার্চের মধ্যে সবগুলো র্যাম সহ এই পথ চলাচলের উপযোগী করা হবে বলে জানিয়েছে তারা। পাখির চোখে স্বপ্ন দেখা, এই স্বপ্ন যেন দীর্ঘদিনের যানজটে নাকাল নগরবাসীর এক স্বস্তির আভাস। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে কুড়িল পর্যন্ত ঢালাই হয়ে গেছে কয়েক মাস আগেই। এবার এই পথে সামনে এগিয়ে যাবার পালা। পরের ধাপে কুড়িল পেরিয়ে বনানীর দিকে এগিয়ে চলছে ভায়াডাক্ট। এ পথে প্রথম ধাপ শেষ এই প্রান্তেই। অন্যদিকে তেজগাঁও থেকে বনানীর দিকে এগিয়ে চলছে দ্বিতীয় অংশের কাজ। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী থেকে তেজগাঁও অংশের সবগুলো ক্রসবিমই এরই মধ্যে বসে গেছে। এই মুহূর্তে চলছে টি গার্ডার বসানোর কাজ। এরপরেই এই পথে শুরু হবে ঢালাইয়ের কাজ। এই পথে 3টি বাদে বসে গেছে সবগুলো ক্রসবিম, যা এখন দৃশ্যমান। শেষ অংশ অর্থাৎ তেজগাঁও আসলে দেখা যাবে একে একে বসতে শুরু করেছে টি গার্ডার। আমাদের লক্ষ্য দ্রুত কাজ শেষ করা। রেললাইনের উপর টি গার্ডার বসানোর কাজটি ছিল চ্যালেঞ্জের, যা আমরা শেষ করেছি। আশা করছি আগামী মাসে এখানে ভায়াডাক্টের কাজ শুরু করা যাবে। এখনো লক্ষ্যটা ডিসেম্বরেই রেখে এগিয়ে চলছে কাজ। সেই সময়ের মধ্যে প্রথম পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্নের লক্ষ্যেই এগিয়ে চলা। ঈদের পরেই বাড়ানো হবে লোকবল। তবে এ পথে সবগুলো ওঠানামার র্যাম তৈরি হতে সময় লাগবে মার্চ পর্যন্ত। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঈদের ছুটির পরেই আমরা আরও শ্রমিক নিয়োগ করব। মার্চের মধ্যে ওঠানামার সবগুলো র্যাম সহ এই পর্বের কাজ শেষ করা যাবে। তেজগাঁওয়ের ভিতরে 6টা র্যাম, এই জন্য আমাদের এই র্যামগুলোর কাজগুলো একসাথে করে আমাদের আগাতে হচ্ছে। আমরা আশা করি আমাদের যে টার্গেট দেওয়া আছে বিবিএর থেকে, আমরা ওই টার্গেট অনুযায়ী আমরা ব্রিজ পার্সিয়াল অপারেশন করতে পারবো। কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে এই প্রকল্পে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে কাজ হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতের বাহনই এখন আতঙ্ক ও ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছিনতাই ও পাথর নিক্ষেপের ঘটনা নিয়মিত। এর মধ্যে 2.5 মাসে 2 বার ঘটেছে ধর্ষণ চেষ্টার ঘটনা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শাটল ট্রেনে করে সবুজে ঘেরা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে শিক্ষার্থীরা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। নগর থেকে বিশ্ববিদ্যালয় 22 কিলোমিটার দূরে, তাই শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেন। ট্রেনে চলাচল করতে গিয়ে গত 2.5 মাসে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে 2 বার। গত 28 জুন বটতলী এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় বাবুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এর আগে গত 14 এপ্রিল শহরে আসার পথে 2 বহিরাগত যুবক ধর্ষণের চেষ্টা করে আরেক ছাত্রীকে, কিন্তু 2.5 মাসে আটক হয়নি কেউ। মেয়েরা সবচেয়ে বেশি অনাগ্রহিত হচ্ছে এবং আপনি দেখবেন এখানে শাটলের মধ্যে সবসময় পাথর ছোড়া হচ্ছে। আমরা মোবাইলটা ইউজ করছি, এখন হঠাৎ করে টান দিতে পারে, এখানে তো পুরোটাই অনিরাপদ। এসব ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে নিজেদের দায় এড়িয়ে রেলওয়ে পুলিশকে সতর্ক হওয়ার দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যারা রেলের পুলিশের দায়িত্বে আছেন তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে যাতে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে সেই জায়গা থেকে ওনারা সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। যে কোনো ধরনের ঘটনা প্রতিরোধে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি রেলওয়ে পুলিশের। নিরাপত্তামূলক যে ব্যবস্থা আমরা গ্রহণ করা দরকার সেটা কিন্তু আমরা করি, এবং এখানে আমরা ধরেন
যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা নিয়মিত সমন্বয় করে যাই। চট্টগ্রাম শহর ও ক্যাম্পাসে প্রতিদিন 7 জোড়া ট্রেন চলাচল করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 27,500। শহর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের একমাত্র মাধ্যম এই শাটল ট্রেন। এই ট্রেনেই বেশ কিছুদিন ধরে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটেছে ধর্ষণ চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনাও। বারবার এ ধরনের ঘটনা ঘটার পরও কোনো ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা না নিয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা। শাটল ট্রেন থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। শ্রেণীকক্ষ খালি না থাকায় ক্লাস করতে হয় খোলা মাঠে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকটের কারণে দীর্ঘ হচ্ছে সেশন জট। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। শিডিউল অনুযায়ী শ্রেণীকক্ষ খালি না থাকায় প্রায় খোলা মাঠে ক্লাস করতে হয় বেগম রোকেয়ার শিক্ষার্থীদের। করিডোর বা স্টোররুমে গাদাগাদি এই অপেক্ষার কারণও ক্লাসরুম সংকট। মাঠে বসিয়ে, তারপর হচ্ছে যে মসজিদের পিছনে বসিয়ে, গরমের মধ্যে ছায়ার গাছের বৃক্ষর নিচে বসিয়ে হচ্ছে যে ক্লাস করাইছে। বাধ্য হয়ে বাইরে ক্লাস করতে হয় এবং প্রচণ্ড গরমে সেটা আমাদের অসহ্য থাকে, না থাকে ক্লাসের মনোযোগ, না থাকে পড়াশোনার মনোযোগ। সেশন জটে 22টি বিভাগের অধিকাংশেই সৃষ্টি হয়েছে 5 থেকে 6টি করে ব্যাচ, কিন্তু এক একটি বিভাগে 3টির বেশি নেই শ্রেণীকক্ষ। 4টা বা 5টা ব্যাচ একসাথে অ্যাক্টিভ থাকে, সেই হিসেবে আমাদের 4টা বা 5টা ক্লাসরুম নাই। কেন্দ্রীয় ব্যবস্থাপনার মধ্যে আসলে সবাই রুমগুলো ইউজ করতে পারবে, আর সবচেয়ে বড় হচ্ছে এই সেশন জটটা তখন মুক্ত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানালেন, সংকট নিরসনে পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রটি এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত করার বিষয়টি এগিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দীর্ঘমেয়াদী একটা একাডেমিক মাস্টার প্ল্যান তৈরি করেছি, সেখানে বেশ কিছু ডিপার্টমেন্ট নতুন আছে যেগুলো হয়তো ওই জায়গায় যেতে পারে। কারমাইকেল কলেজের 75 একর জমি নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 2008 সালে। শিক্ষার্থী বেড়ে দাঁড়িয়েছে 10,000-এ, শিক্ষক প্রায় 200। কিন্তু প্রথম 3 বছরে 4টি একাডেমিক ভবন আর একটি প্রশাসনিক ভবন নির্মাণ হলেও পরবর্তীতে নতুন কোনো ভবন হয়নি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর তরুণ উদ্যোক্তা বাছাইয়ের কাজ শুরু হতে যাচ্ছে দেশের প্রথম বিজনেস ইনকিউবেটরে। শিগগিরই শুরু হবে কাজ। অনলাইন আবেদনে উদ্ভাবনী ভাবনা তুলে ধরার পর যাচাই বাছাই করবে বিশেষজ্ঞ প্যানেল। প্রশিক্ষণের পাশাপাশি দেয়া হবে সহজ শর্তে ঋণ। চট্টগ্রাম থেকে ফিরে বাবুল হোসেনের ক্যামেরায় ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের প্রথম বিজনেস ইনকিউবেটর। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে কাজ করার সুযোগ মিলবে তথ্য প্রযুক্তির জ্ঞানসম্পন্ন উদ্যমী তরুণদের। ইনকিউবেটরে বসে সৃজনশীল আইডিয়াকে কাজে লাগিয়ে যে কেউ তৈরি করতে পারবেন স্টার্টআপ বা প্রোডাক্টিভ সার্ভিস। ইনকিউবেটর কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটির পর অনলাইন পদ্ধতিতে শুরু হবে প্রার্থী বাছাই প্রক্রিয়া। নিজেদের উদ্ভাবনী ভাবনা তুলে ধরে অনলাইনে আবেদন করবেন আগামীর উদ্যোক্তারা। মেন্টরিং, গাইডলাইন বা যথাযথ অর্থ সহায়তা দিলে ভবিষ্যতে হয়তো এটা একটা প্রোডাক্ট, সার্ভিস অথবা পরবর্তীতে এন্টারপ্রিনার হিসেবে ডেভেলপ করা যাবে। তাদের মূল্যায়নের ভিত্তিতে আমরা এখানে স্পেস বরাদ্দ দিব এবং আশা করি আগামী 6 মান্থের মধ্যে পরিপূর্ণভাবে এখানকার যে ফ্যাসিলিটিস বা যতগুলো স্টার্টআপ আমাদের টার্গেট, সেগুলো আমরা আসলে অ্যাচিভ করতে পারবো। বিশেষজ্ঞদের মাধ্যমে যেমন প্রশিক্ষণ পাবেন আগামীর উদ্যোক্তারা, তেমনি মিলবে সহজ শর্তে ঋণও। তাদের আইডিয়া বেজ বিশেষজ্ঞ টিম কর্তৃক তাদেরকে গাইড করা হবে। যেহেতু আলটিমেটলি এটা একটা বিজনেস বা ব্যবসা হিসাবে দাঁড়াবে, তাদের আসলে ব্যবসা সম্বন্ধে ক্লিয়ার কোনো ধারণা অনেক সময় থাকে না। সুতরাং এই যে বিজনেস পলিসিগুলো কি, মার্কেটিং পলিসিগুলো কি, এই বিষয়গুলোতেও তাদেরকে আসলে ধারণা দেওয়া হবে। কর্তৃপক্ষ বলছে, তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো স্পেস বরাদ্দ নিয়ে কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন ইনকিউবেটরে। বিজনেস ইনকিউবেটরের মাধ্যমে কর্মসংস্থান তৈরিতে দৃষ্টান্ত তৈরি করেছে প্রতিবেশী ভারত, চীন সহ অনেক দেশই। এবার বাংলাদেশের তরুণদের সামনেও খুলল সম্ভাবনার সেই দুয়ার। দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটর এখন প্রস্তুত তরুণদের মেধা ও জ্ঞানের বিকাশ কেন্দ্র হতে। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, চুয়েট, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। নজিরবিহীন রাজনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদত্যাগ করার আগেই ঘোষণা করা হলো নতুন নেতা নির্বাচনের তারিখ। কাল গোতাবায়া রাজাপাকসের আনুষ্ঠানিক পদত্যাগের পর 20 জুলাই পার্লামেন্টে ভোটাভুটিতে বাছাই করা হবে পরবর্তী রাষ্ট্রপ্রধান।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগের ঘোষণা দিলেও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা পর্যন্ত নেতাদের বাসভবনে থাকছেন বিক্ষোভকারীরা। বুধবার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ করার কথা রয়েছে। এ অবস্থায় স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে সোমবার জানিয়েছেন ১৩ জুলাই গোতাবায়া পদত্যাগ করার পর ১৫ জুলাই থেকে পার্লামেন্ট অধিবেশন বসবে আর ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। এক বিবৃতিতে তিনি বলেন ১৯ জুলাই পার্লামেন্টে মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। পরদিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে সেখানে। সংবিধান সম্মতভাবে একটি নতুন সর্বদলীয় সরকার গঠন করা জরুরি বলে রাজনৈতিক দলগুলোর নেতারা এক বৈঠকে একমত হয়েছেন। শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুজনেই যদি পদত্যাগ করেন তাহলে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত দেশটির স্পিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিকে জ্বালানির তীব্র সংকটে থাকা শ্রীলঙ্কায় সামান্য স্বস্তির খবর পেল সাধারণ মানুষ। তীব্র জ্বালানি সংকটে থাকা দেশটি ৩৭০০ মেট্রিক টন এলপিজি গ্যাস পেয়েছে। সবার জন্য সরবরাহ নিশ্চিত করতে না পারলেও কিছু মানুষের উপকার হবে, এতেই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। শ্রীলঙ্কা নয়, এশিয়া কাপ আয়োজিত হতে পারে বাংলাদেশে। সাম্প্রতিক সময়ে দ্বীপ রাষ্ট্রটির রাজনৈতিক পরিস্থিতির আরও বেশি অবনতি হওয়ায় এমন সম্ভাবনা তৈরি হয়েছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে। শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতার কারণে আগে থেকে টুর্নামেন্টের বিকল্প আয়োজক হিসেবে নাম ছিল বাংলাদেশের। শনিবার বিক্ষোভকারীদের তোপের মুখে পড়ে দেশটির প্রেসিডেন্ট পদত্যাগ করায় সে সম্ভাবনা আরও তীব্র হয়েছে। এসএসসির বৈঠকেই এখন ঠিক করা হবে এই টুর্নামেন্টের ভবিষ্যৎ। করোনার কারণে ১ বছর পিছিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষ, কর্মদিবস শুরু হলেও নেই যাত্রী চাপ। ভিড় না থাকায় স্বস্তি, ঈদ যাত্রায় ভোগান্তির জন্য ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনাকে দায়ী করলেন মন্ত্রী। এবং নিত্যদিনের ব্যস্ততা ভুলে উৎসব উদযাপনে মাতোয়ারা সব বয়সী মানুষ। কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল, শিশু কিশোরদের সঙ্গে নিয়ে চিড়িয়াখানায় হাজারো দর্শনার্থী। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।